ক্লাসে পেয়ে যাবেন, ঠিক আছে? আবারও বলছি স্যার, চ্যাপ্টার 8 এর কথা শুনো, চ্যাপ্টার 8 এর শীট যেদিন প্রোভাইড করব নেক্সট ক্লাসে, তোমরা যদি অ্যাবসেন্ট থাকো আমি স্যার নেক্সট ডে আমি গ্রুপে টেক্সট দিয়ে দিব স্যার, আমি ফার্দার এটা তোমাদেরকে প্রোভাইড করতে পারবো না। আইসার পরের দিন স্যার শীট পাইনি, এটা হবে না স্যার, প্রেজেন্ট থেকে শীট নিয়ে দেব। আমি অবাক হয়ে গেছি যে লাস্ট চ্যাপ্টার 10 প্ল্যান্ট রিপ্রোডাকশন প্রায় 115 না 116 কপি করাইছি স্যার, অবাক হয়ে গেছে, এত স্টুডেন্ট আমার নাই, এতগুলো কপি কে নিচ্ছে স্যার? তোমরাই নিচ্ছে। এই ভিতরে আবার অনেকে বলতেছে আমি একদম পাইই নি, কেমনে সম্ভব? দোকানদারের কাছে লিস্ট আছে না যে স্যার এই চ্যাপ্টারটা আপনি এতবার পড়াচ্ছেন, ওকে তোমার পে করতে হচ্ছে ওইভাবে এই চ্যাপ্টারটা কতগুলো কপি করানো হয়েছে। আমি অবাক হয়ে যাচ্ছি স্যার। তার মানে তোমাদের মধ্যে কেউ কাজগুলো করছে, প্লিজ একটু কোঅপারেট করে কাজগুলো করো না। না পাইলে বলবো তুমি দুইটা নিবা কেন স্যার? নেওয়া হচ্ছে স্যার, তোমাদের মধ্যে একটু ফার্স্ট ব্যাচও নিচ্ছে, সেকেন্ড ব্যাচও নিচ্ছে, সরি টু সে থার্ড ব্যাচও নিচ্ছে। তাহলে এইভাবে এতগুলো কপি স্যার, আমার তো 100+ আরো অনেক স্টুডেন্ট বায়োলজি ছেড়ে দিচ্ছে, আমার তো এত স্টুডেন্ট নাই এখন। তো সেই তুলনায় দেখা যাচ্ছে আমি 115 120 পেজ কপি করতেছি। তো আমি এই জন্য ডিসাইড করছি নেক্সট যেদিন চ্যাপ্টার কথা না ও কার দিকে তাকাচ্ছি, আমার দিকে তুই এসব ইয়া করিস না, মাতালিস না স্যার। তো নেক্সট যেদিন প্রোভাইড করব ওই দিন যদি প্রেজেন্ট থেকে তুমি নিতে না পারো, তুমি কাউকে দায়িত্ব দিয়ে দিবা যে স্যার আমার শীটটা ওকে দিয়ে দেন এই পর্যন্ত, বাট নেক্সট ক্লাসের পরে আমি কাউকে স্যার সরি স্যার আমি শীট আমার কাছে চাইও না, প্লিজ স্যার চাই আমি শীট দিতে পারবো না স্যার। হ্যাঁ আমি ম্যাক্সিমাম তোমাকে স্যার পিডিএফটা দিয়ে দিব, তুমি এই 50 পেজ নিজে করাই নিও, 50 পেজের চ্যাপ্টার তুমি নিজে করাই নিও স্যার। আর ফটোকপি থেকে তুমি যখন করাবা তখন দেখবা যে লেখাগুলো ঝাপসা উঠতেছে, ভালো উঠতেছে, আমি তো মেইন কপি থেকে তোমাকে করাই দিচ্ছি, লেখাগুলো তো মানে পড়তে ভালো লাগবে না স্যার। তো এই যে রিকোয়েস্ট করতেছি ওই দিন প্রেজেন্ট থেকে শীট বুঝিয়ে দিব, আমি নেক্সট ক্লাসে কনফার্ম ইনশাআল্লাহ, কনফার্ম বলা ঠিক না স্যার, ইনশাআল্লাহ শীটটা প্রোভাইড করব। তাহলে চলেন চ্যাপ্টার 8 নিয়ে আমরা স্টাডি স্টার্ট করি। চ্যাপ্টার 8 এর নাম হচ্ছে কোঅর্ডিনেশন এন্ড কন্ট্রোল। আমরা বায়োলজি সেকেন্ড পেপারে আছি, বায়োলজি সেকেন্ড পেপারে এখনো আমরা আছি হিউম্যান ফিজিওলজিতে। হিউম্যান ফিজিওলজি, তোমরা জানো যে হিউম্যান বডি রিলেটেড যে এক একটা সিস্টেম আছে, যেমন ডাইজেস্টিভ সিস্টেম, সার্কুলেটরি সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, এক্সক্রিটরি সিস্টেম, স্কেলেটাল সিস্টেম, and right now in chapter 8 human nervous system আমরা আছি চ্যাপ্টার 8 এ। চ্যাপ্টার 8 এর নাম কোঅর্ডিনেশন এন্ড কন্ট্রোল। তো এই কোঅর্ডিনেশন কন্ট্রোল বলতে আসলে আমরা বুঝবো হিউম্যান নার্ভাস সিস্টেম। ডিয়ার স্টুডেন্টস, আমাদের বডিতে যত রকমের কন্ট্রোলিং আছে, আমি এখনো চ্যাপ্টারের কি কি পার্ট সেখানে যাই নাই, আমি চ্যাপ্টারটাকে 3 ভাগে ডিভাইড করছি যাতে করে তুমি সহজে এটা রিয়েলাইজ করতে পারো। তো আগে কিছু বেসিক দিয়ে ফেলি, তারপরে স্যার চ্যাপ্টারে এন্টার করব। তো আমরা যখন এমব্রায়োনিক স্টেজে ছিলাম মাদার ওম্বে, তখন আমাদের এই স্ট্রাকচারটা ছিল মেসোডার্ম এক্টোডার্ম অরিজিনেটেড নার্ভ কর্ড ছিল আমাদের ডরসাল সাইডে পিঠের দিকে। এই নার্ভ কর্ডটা ডিভাইড করে অ্যান্টেরিয়র সাইডে ক্রিয়েট করেছিল ব্রেইন, আর যে অংশটা ব্রেইনের পরে ছিল তার নাম হয়েছিল স্পাইনাল কর্ড। তাহলে দেখা যাচ্ছে নার্ভ কর্ড থেকেই অরিজিনেট করেছে ব্রেইন এন্ড স্পাইনাল কর্ড টুগেদার কল্ড সিএনএস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। এখন খেয়াল করো, এই ব্রেইন থেকে অরিজিনেট করেছে, মেইন কথাগুলোতে চলে যাচ্ছে, শর্টকাট করি না হলে অনেক সময় লাগবে। ব্রেইন থেকে অরিজিনেট করেছে 12 পেয়ারস, যেহেতু ব্রেইন থেকে অরিজিনেট করেছে তুমি বলবা ক্র্যানিয়াল নার্ভস। এই 12 পেয়ার ক্র্যানিয়াল নার্ভস এর নাম তোমরা এই চ্যাপ্টারে শিখবে। এদের ফাংশন কি, কোথেকে অরিজিনেট করেছে, কি করে, কোথায় এক্সটেন্ডেড, এটা কি সেন্সরি নার্ভ নাকি মোটর নার্ভ নাকি মিক্স নার্ভ, সবকিছুই তুমি জানবা। তাহলে ব্রেইন থেকে অরিজিনেট করেছে 12 pairs of cranial nerve. What is called cranium? Cranium is the cavity of a skull where brain is positioned. Cranium, সেখান থেকে cranial আসছে।
এরপরে আমাদের ভার্টিব্রাল কলামের ভেতরে আছে স্পাইনাল কর্ড, এগুলো নিয়ে বলবো। এখান থেকে 31 পেয়ারস নার্ভ অরিজিনেট করেছে, এদেরকে আমরা বলবো স্পাইনাল নার্ভস, স্পাইনাল নার্ভস। আর এটা মিলে ফর্ম করছে পিএনএস, পেরিফেরাল নার্ভাস সিস্টেম। পেরিফেরাল নার্ভাস সিস্টেম বলতে আসলে বোঝানো হচ্ছে যে যেই নার্ভগুলো আমাদের একেবারে স্কিন পর্যন্ত, বডির পেরিফেরি পর্যন্ত এক্সটেন্ডেড। একটা এন্ড হেডে যাচ্ছে, পিঁপড়া হেডে যাচ্ছে, আমি ফিল করতে পারতেছি, কারণ স্কিনে আমার এখানে কি আছে, নার্ভাস সিস্টেম। একেবারে বডির স্কিন মানে বডির পেরিফেরি, সেন্টার থেকে স্কিন হচ্ছে বডির পেরিফেরি পর্যন্ত এক্সটেন্ডেড, এই জন্য তাকে বলা হয়েছে পিএনএস, পেরিফেরাল নার্ভাস সিস্টেম। এখন আসো এই জায়গাতে, তাহলে বুঝতে পারতেছি যে এই চ্যাপ্টারে আমাকে প্রথমে পড়া লাগবে এই জিনিসগুলো নিয়ে। এর মাধ্যমে, যে ব্রেইনের মাধ্যমে বলো বা স্পাইনাল কর্ডের মাধ্যমে যে কন্ট্রোল, আমাদের বডির কন্ট্রোলিং, এটাকে আমরা বলবো নার্ভাস কন্ট্রোল। নার্ভাস কন্ট্রোল। তাহলে এই চ্যাপ্টারের প্রথম সেগমেন্ট এ হচ্ছে নার্ভাস কন্ট্রোল। এবার আসো, আমাদের বডিতে কতগুলা গ্ল্যান্ডস আছে, গ্ল্যান্ডস যেগুলোকে আমরা বলি এন্ডোক্রাইন গ্ল্যান্ডস। এন্ডোক্রাইন গ্ল্যান্ডস, এই এন্ডোক্রাইন গ্ল্যান্ডসের মধ্যে আমরা হরমোনকে পাবো, আমরা পিটুইটারি গ্ল্যান্ডকে পাবো, আমরা থাইরয়েড গ্ল্যান্ডকে পাবো, আমরা প্যারাথাইরয়েড গ্ল্যান্ডকে পাবো, আমরা থাইমাস গ্ল্যান্ডকে পাবো। দেন কিডনির উপরে আছে অ্যাড্রেনাল গ্ল্যান্ড, যার আরেকটা নাম হচ্ছে সুপ্রারেনাল গ্ল্যান্ড। এই গ্ল্যান্ডগুলো মানে হরমোনের মাধ্যমে যেই কন্ট্রোল, সেটা হবে কেমিক্যাল কন্ট্রোল। তাহলে আমাদের বডি, এই যে প্রথমে বলা হয়েছে না কোঅর্ডিনেশন এন্ড কন্ট্রোল, এই কন্ট্রোল কয় রকমের? কন্ট্রোল হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে নার্ভাস কন্ট্রোল ডান বাই দিস এন্ড দিস, আর একটা হচ্ছে, এটা হচ্ছে এন্ডোক্রাইনোলজি। ইন এ ওয়ার্ড লিখি যেহেতু সময় নাই, এন্ডোক্রাইনোলজি, ঠিক আছে স্যার? এটা হচ্ছে কেমিক্যাল কন্ট্রোল, কেমিক্যাল কন্ট্রোল। তাহলে এখন এখান থেকে আসলে আমাকে আজকে পড়তে হবে কি, আজকে আমরা স্যার এই জায়গাটা থাকবো, আজকে আমরা একেবারে নার্ভাস নার্ভ কর্ড থেকে এই জায়গায় থাকবো, ব্রেইন নিয়ে আজকে আমরা স্টাডি করব। এটার মেজর পার্টগুলো আজকে আমরা দেখব, এন্টার ব্রেইনের সবকিছু। ডিয়ার স্টুডেন্টস, তাহলে এই যে নার্ভাস কন্ট্রোল, এটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারটার ফার্স্ট সেগমেন্ট। কেমিক্যাল কন্ট্রোল, এটা হচ্ছে থার্ড সেগমেন্ট। মাঝখানে আরেকটা সেগমেন্ট আছে যেটাকে আমরা বলবো সেন্সরি অর্গানস। এখন আমাদের সেন্সরি অর্গান কয়টা? পাঁচটা। আমাদের এই যে আমরা বলি আমাদের সেন্সরি অর্গান যেই পাঁচটা আছে, এই পাঁচটার কম্বিনেশনে যেটা, সেটাকে বলি সিক্স সেন্স। তো পাঁচটা সেন্সরি অর্গান কে কে? আই, এয়ার, নোজ, স্কিন, টাং। মনে থাকবে। আর এগুলোর কম্বিনেশনে যেটা, সেটাকে আমরা বলি সিক্স সেন্স, ঠিক আছে? তাহলে এই যে আমাদের পাঁচটা সেন্সরি অর্গান থেকে বি নাম্বার সেগমেন্টে আমরা স্টাডি করব চোখকে নিয়ে আর কানকে নিয়ে। আই, এয়ার রিলেটেড ইন ডিটেইল যা আছে, জিরো থেকে শুরু করে একেবারে এন পর্যন্ত যা আছে সব কিছু এখানে আছে। মোটামুটি মেডিকেল লাইনে যা যা স্টাডি করা সব এখানে আছে স্যার, সব কিছু এ টু জেড, কিছু লেফট থাকবে না ইনশাআল্লাহ। তাহলে এই চ্যাপ্টারের তিনটা সেগমেন্ট, তো তিনটা শীটকে আমি একসাথে মার্চ করে প্রোভাইড করব। আলাদা আলাদা করে প্রোভাইড করলে স্যার ব্যাপক ঝামেলা হয়, কেউ এ পার্ট পাইছে, বি পার্ট পাই নাই, কেউ বি পাইছে, এ পাই নাই। আমি স্যার এই ঝামেলায় যাব না, এই জন্যই বলতেছি নেক্সট ক্লাসে প্রেজেন্ট থেকে এন্টায়ার শীট বুঝে নিবা। আর বুঝে নিতে না পারলে কাউকে দায়িত্ব দিয়ে দিবা, সেটাও করতে না পারলে আর আমার কাছে শীট চাইবা না স্যার, অন্য কারো কাছ থেকে নিয়ে ফটোকপি করে নিবা, যেভাবে তোমার বেটার হয়। আর তাও করতে না পারলে আমার কাছে চাইবা, আমি পিডিএফ দিয়ে দিব, তুমি প্রিন্ট আউট করাই নিও। এক পেজ প্রিন্ট করানো 5 টাকা করে করাই নিও স্যার, ঠিক আছে? 50 পেজের একটা চ্যাপ্টার, 50 পেজের স্যার। হ্যাঁ বেশি না,
এটা বেশি লাগবে না, সামান্য টাকা এটা 250 টাকা কোনো টাকা সামান্য টাকা এটা বুঝাই গেছে। আসেন স্যার নেক্সট ওয়ান স্টাডি ডে স্যার। তাহলে আমরা শুরু করতেছি স্যার ব্রেইন রিলেটেড স্টাডি। আসো স্যার আমি প্রথমে বোর্ডে কিছু ইনফরমেশন দেই তোমাদেরকে। চলেন স্যার তাহলে আমরা শুরু করতেছি কি নিয়ে স্টাডি, ব্রেইন নিয়ে স্টাডি। আমি মেইন পার্টগুলোকে শুনো কথা শুনো। আবার কি শুরু হয়ে গেছে 250 টাকা থেকে আবার কোন দিকে চলে যাচ্ছিস, কথা শুনতে থাকেন। আমি ব্রেইন রিলেটেড মেইন পার্টগুলো তোমাদেরকে ক্লাসে বুঝাই দিব। দেন নেক্সট ক্লাসে যখন শীট দিব আমি পেজ বলে দিব যে এইখান থেকে এই পর্যন্ত পড়বা, ওভাবে করে স্যার পরের ক্লাসে ফিডব্যাক নিব স্যার। কারণ মেইন প্রত্যেকটা পেজ জুড়ে পড়তে গেলে ছোট পার্টগুলো যদি আমি ডিসকাস করতে চাই সেটা অনেক টাইম নিয়ে নিবে, ঠিক আছে? তো চলেন স্যার আমরা মেইন পার্টটাতে এন্টার করি। ফার্স্ট অফ অল একটু লেখা লাগবে স্যার আমাদের বোর্ডে, এই ব্রেইনকে আমরা এতটুকু জানি যে ব্রেইনের আরেকটা নাম হচ্ছে এনসেফালন। এনসেফালন ব্রেইনের আরেকটা নাম এনসেফালন। এনিওয়ে ব্রেইনের তিনটা পার্ট আমরা এটা জানি যে ফোর ব্রেইন, মিড ব্রেইন, হাইন্ড ব্রেইন। ওটাতে একটু পরে যাচ্ছি, আগে ডিসকাস করব আমাদেরকে যখন ব্রেইনের অ্যানাটমি আমরা দেখতে যাব। ফার্স্ট অফ অল আমাদের স্কিন তুলে ফেলা হলো, তুলে ফেলার পরে তুমি এখানে ক্র্যানিয়াল বোনস গুলা পাবা, ক্র্যানিয়াল বোনস গুলাও তুলে ফেলা হলো। এরপরে তুমি স্ট্রেট ব্রেইনকে পাচ্ছ না, একটা পর্দা আছে, একটা মেমব্রেন আছে, যেই মেমব্রেনটার নাম হচ্ছে মেনিনজেস। একটু লিখেন স্যার কপিতে, এন্টায়ার ব্রেইন রিমেইনস কভার্ড বাই meninges named tri-layered membrane। কয় লেয়ার? tri-layered, তিনটা লেয়ারের। লিখা হয়েছে স্যার? দেন এই তিনটা লেয়ারের নাম লিখেন। নাম্বার 1 DURA, ডিউরা ম্যাটার। DURA, ডিউরা ম্যাটার। DURA, ডিউরা স্পেস ম্যাটার। লেখা হয়েছে। ম্যাটারের স্পেলিং হবে MATER, ম্যাটার, ডিউরা ম্যাটার। নাম্বার 2 অ্যারাকনয়েড ম্যাটার, আমি স্পেলিং লিখে দিচ্ছি বোর্ডে, arachnoid matter। number 2 ডিউরা তো লিখছেন না স্যার, DURA, ডিউরা ম্যাটার, arachnoid matter। and number 3 paya matter, ডিউরা ম্যাটার, arachnoid matter, paya matter। ঠিক আছে, এই তিনটা লেয়ারের কথা আমরা পড়লাম। ওকে, দেন যখন এই লেয়ারগুলা মাইক্রো অর্গানিজম দিয়ে ইনফেক্টেড হবে তখন তুমি এটাকে বলবা মেনিনজেস থেকে মেনিনজাইটিস। ডিজিজটার নাম কি? মেনিনজাইটিস। এটা ডিফারেন্ট মাইক্রো অর্গানিজম দিয়ে ইনফেক্ট হইতে পারে। মাইক্রো অর্গানিজমগুলোর নাম শীটে দেয়া আছে, বইয়ে দেয়া আছে, আমি এটাকে প্রলং না করি স্যার, যে জিনিসগুলো দরকার সেটা নিয়ে ডিসকাস করি। তাহলে প্রথমে গেল স্যার এই জিনিসটা। এখন এখানে একটু পরে আসবে স্যার এই যে লেয়ারগুলো আছে, এই লেয়ারগুলোর বিটুইনে তুমি একটা ফ্লুইড পাবা। রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ। এই ফ্লুইডটাকে বলে CSF, সেরেব্রোস্পাইনাল ফ্লুইড। এটা আরো অনেকগুলো জায়গাতে থাকবে, যেমন আমাদের মাথার ভেতরে কতগুলো পকেট আছে, চেম্বার আছে, ওই চেম্বারগুলোকে বলে ভেন্ট্রিকল। ওই ভেন্ট্রিকলের ভেতরেও থাকবে। নট অনলি দিস, আমাদের যেই স্পাইনাল কর্ড আছে সেই স্পাইনাল কর্ডের ভেতরেও থাকবে স্যার CSF। ঠিক আছে, সেরেব্রো স্পাইনাল ফ্লুইড। এন্টায়ার বডিতে, একজন হেলদি পারসনের বডিতে এটার পরিমাণ হচ্ছে 150 ml। তো এটা কিভাবে কানেক্টেড আমি আপনাদেরকে একটু পরে বুঝিয়ে দিব, একটার সাথে আরেকটা পোরশন কিভাবে কানেক্টেড। তাহলে এই এন্টায়ার ব্রেইনটা একটু বোঝার চেষ্টা করো, ব্রেইনটা কি দিয়ে কভারড থাকে? এই মেনিনজেস দিয়ে।
এই মেনিনজেসটা কিন্তু স্পাইনাল কর্ডকেও কভার করে, মেনিনজেস স্পাইনাল কর্ডকেও কিন্তু কভার করে, যেটা আমরা বলি না ইউজুয়ালি, আমরা খালি বলি যে সে মগজকে, সে এন্টায়ার সিএনএস কে কভার করে রাখে এই মেনিনজেস। এবং এই ফ্লুইডটা থাকার কারণে, ফ্লুইডটা কোন দিকে আছে তাহলে, ব্রেইনের বাইরের মেমব্রেনটা না স্যার, তাহলে এই মেমব্রেনটা যখন ফ্লুইডটা থাকে, মানে বলা যায় যে ব্রেইনটা একটা ফ্লুইডের মধ্যে আছে, এবং এই ফ্লুইডে থাকার কারণে ব্রেইনের যে ওয়েট, এইটা আমরা ইউজুয়ালি ফিল করি না। অলমাইটি এটাকে কি করে রেখেছেন, একটা ফ্লুইডের মধ্যে সাসপেন্ডেড অবস্থায় রেখেছেন। ইভেন এই ফ্লুইডটা বাইরের যে কোনো শক থেকে ব্রেইনকে কি করে, প্রোটেক্ট করে। এগুলো পড়তে গেলে আশা করি তোমরা বুঝবা মেইন পয়েন্টগুলো এটাই। এখন আসো এন্টার ব্রেইন, তাহলে ব্রেইনের কভারগুলো আমি মেনিনজেসটাকে তুলে ফেললাম, এবার তুমি ব্রেইনকে দেখতে পাবা, মগজকে দেখতে পাবা। আসেন স্যার আমরা এবার ব্রেইনের সবগুলো পোরশনকে মেনশন করব। প্রথমে আসেন ড্র করেও কিছুটা বুঝাবো যতটুকু কভার করতে পারি আর কি। তাহলে এক নম্বরে আসবে ফোর ব্রেইন। ফোর ব্রেইন এক্সামে না লেখাটাই ওয়াইজ। প্রোসেনসেফালন, প্রোসেনসেফালন। নাম্বার 2 মিড ব্রেইন, মিড ব্রেইন এটাকে তোমরা বলবা মেসেনসেফালন। এরপরে নাম্বার 3 কে বলবা হাইন্ড ব্রেইন, এটার নাম হচ্ছে রম্বেনসেফালন। প্রত্যেকটা ব্রেইনের তিনটা করে পার্ট, ফোর ব্রেইনেরও তিনটা পার্ট, মিড ব্রেইনেরও তিনটা পার্ট, হাইন্ড ব্রেইনেরও তিনটা পার্ট। চলেন স্যার ফোর ব্রেইনের তিনটা পার্ট কে একটু দেখি। নাম্বার 1 সেরেব্রাম, সেরেব্রাম। 2 নম্বরে থ্যালামাস, 3 নম্বরে হাইপোথ্যালামাস। এবার চলো মিড ব্রেইনের তিনটা পার্টের নাম। নাম্বার 1 সেরেব্রাল প্যাডাঙ্কেল, নাম্বার 2 কর্পোরা কোয়াড্রিজেমিনা, নাম্বার 3 সেরেব্রাল অ্যাকুইডাক্ট, অ্যাকুইডাক্ট। এবার চলে আসো হাইন্ড ব্রেইন, এটারও তিনটা পার্ট। নাম্বার 1 সেরেবেলাম, নাম্বার 2 পন্স, নাম্বার 3 মেডুলা অবলংগাটা। ডিয়ার স্টুডেন্টস, মেডুলা অবলংগাটা থেকে জন্ম নিয়েছে স্পাইনাল কর্ড। এবার আমরা ডায়াগ্রামে যাব। यस স্যার, মিড ব্রেইনের সেকেন্ড টাইম, মিড ব্রেইনের কর্পোরা কোয়াড্রিজেমিনা। স্পেলিং এ হয়তো সামান্য একটু মিস্টেক হইলেও হইতে পারে, বাট টার্মগুলো এরকমই। আমি তারপর একবার চেক করে দেখি। হ্যাঁ কোয়াড্রিজেমিনা, ওই যে এখানে জি হবে, আমি জে দিয়ে লিখে ফেলছি, এটা জি হবে। সেরেব্রাল প্যাডাঙ্কেল, ঠিক আছে। সেরেব্রাল অ্যাকুইউই, এই যে ভুল করছি, অ্যাকুইউই, অ্যাকুইডাক্ট, আর সবগুলো ঠিক আছে। এবার আসেন স্যার এগুলাকে ইন্ট্রোডিউস করি। তো এখান থেকে কিছু বেসিক আইডিয়া দেই স্যার। আচ্ছা লিখে ফেলেন, তাড়াতাড়ি করে। এই চ্যাপ্টারটা অনেক বেশি ইনফরমেটিভ, প্রচুর ইনফরমেশন স্যার, প্রচুর, যতটুকু কভার করতে পারো আর কি। তবে যেহেতু সামনে টেস্ট এক্সাম, তুমি যেই কলেজেরই স্টুডেন্ট হও না কেন স্যার, সেন্সরি অর্গান থেকে তুমি মাস্ট সিকিউ পাবা। শুনতেছিস আমার কথা, শুনতেছিস কি বলছি বল সূর্য? কোনটা থেকে? এটা থেকে? এটা কোনটা থেকে? সেন্সরি অর্গান থেকে। ঠিক আছে, একদম নিশ্চিত থাকো। আই এয়ার তোমাকে একদম বেস্ট ওয়েতে স্টাডি করা লাগবে, যাতে করে এখান থেকে যে প্যাটার্নে কোশ্চেন তো আসবে নিশ্চিত, সেন্সরি অর্গান আই এয়ার থেকে। তো এখান থেকে সিকিউ আসে, তোমাকে মাস্ট কি করা লাগবে?
অ্যানসার করা লাগবে, ওইভাবে করে নিজেকে প্রিপেয়ার করবা। এগুলো আসলে খুব একটা বেশি সিডি তে আসবে না। আমার এখন যেহেতু চ্যাপ্টার কয়টা 12টা চ্যাপ্টার থেকে সিকিউ আসবে কয়টা 8টা। এর মধ্যে হাইড্রা, গ্রাসহপার, রুইফিশ ধরলে চ্যাপ্টার হয় কয়টা স্যার দেখেন? 15টা স্যার, 15টা তাই না স্যার? দেখো তো 14টা, সরি 14টা। তো 14টা থেকে আসবে 8টা চ্যাপ্টার থেকে কোশ্চেন, তো অনেক চ্যাপ্টার বাদ যাবে স্যার। তো এই চ্যাপ্টারের মানে একটা চ্যাপ্টারের সবগুলো টপিক টাচ করা যাবে না। একদম কনফার্ম থাকো তুমি যেই কলেজেরই স্টুডেন্ট হও না কেন স্যার, আমার প্রিভিয়াস এক্সপেরিয়েন্স বলে IAR এর বাইরে সিকিউ হবে না। আর বাকি পার্ট যেগুলো আছে এগুলো থেকে এ বি পাবা। যেমন আমি একটা কোশ্চেন বলি, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দ্য ভেন্ট্রিকলস অফ ব্রেইন? 2 মার্কসের জন্য একটা আইডিয়াল কোশ্চেন। 4 পকেটস দেখাবো স্যার। তো এগুলো হচ্ছে একদম আইডিয়াল কোশ্চেন 2 মার্কসের জন্য। তো আমি কিছু কোশ্চেন গ্রুপে দিব স্যার, গ্রুপে দিব, জাস্ট ওইগুলাই পড়বা, একদম সামান্য কোশ্চেনগুলাই পড়বা বেশি স্যার। এখন টেস্ট পরীক্ষা যেহেতু এটা সব কলেজের জন্য, এটা পার্টিকুলার গুলো শুধু সিএসসি এর জন্য দিচ্ছি না স্যার। এই সাজেশনগুলো একদম সবার জন্য ইউনিভার্সাল। যেহেতু হাতে সময় কম স্যার, শর্ট টাইমে একটা ভালো প্রিপারেশন নেওয়া লাগবে। চ্যাপ্টার 12টা সিকিউর জন্য পড়বা না, কিছু কিছু চ্যাপ্টার বাদ দিয়ে দিবে নিজের মাথা খাটায়। চ্যাপ্টার 12 অ্যানিম্যাল বিহেভিয়ার, জুলজি কথা বলতেছে, এখান থেকে এবি আসবে, থেকে সিডি আসবে না। আর সিডি যদি কোনো টিচার কোয়েশ্চেন করে তাহলে মনে করবো ওই টিচারের ইন্টেনশন খারাপ আছে, সে ফেল করে যাচ্ছে স্যার। এত ভালো ভালো এত ইম্পর্টেন্ট চ্যাপ্টার থেকে তুমি এখানে কুকুরের স্যালাইভা সিক্রেশন দিয়ে কোয়েশ্চেন হইতেছে, প্যাথেটিক না স্যার? দুঃখজনক এই বিষয়গুলো। কত নাইস স্যার, আমি করবো না, আমি করবো না, আমি তো আগে বলেছি। এবং আমি আমার আন্ডারে যে টিচার আছে স্যার ওনাদেরকে স্যার কাইন্ড অফ বলে দিচ্ছি যে স্যার যেই চ্যাপ্টারগুলো লেস ইম্পর্টেন্ট এখান থেকে সিকিউ দিয়ে খালি প্রেশার দেওয়ার দরকার নেই স্টুডেন্টদেরকে। তো তারপরও দেখা যাক না, এরপরও যদি টিচারের কথা না শুনে আমরা স্যার স্টেপ না লাগবে এই জায়গাটাতে। আসেন স্যার, তো আমরা এই পার্টগুলোকে একটু ড্র করে দেখি স্যার, কোনটা কোন জায়গায় কিভাবে থাকবে এই রিজিয়নটা। চলেন তো এক সাইডে ড্র করি, ছোট করে ড্র করি স্যার। প্রথমে বলে নেই, আমার দিকে তাকান স্যার আপনারা। আমাদের ব্রেইনের দুইটা, আমরা প্রথমে ডিসকাস করতেছি 4 ব্রেইন নিয়ে। বলা হয়ে থাকে যে ব্রেইনের 80%, কোন টেক্সটে লিখেছে 85%, আমি 80%ই বলি। এই 80% ফরমেশনটা একটা ব্রেইনে, সেটা হচ্ছে 4 ব্রেইন, যেটাকে আমরা মগজ হিসেবে দেখি, ওয়েভি যে স্ট্রাকচারটা, ওটাই হচ্ছে সেরেব্রাম। সো একটা ব্রেইনের 80% পোরশন হচ্ছে 4 ব্রেইন স্যার। 5% এর মতো পোরশন হচ্ছে মিড ব্রেইন। কোন জায়গায় আরেকটু বাড়াইছে, বাট খুব সামান্য রিজিয়ন স্যার, আমি 5%ই বলতে চাই। আর রেস্ট অফ দ্য 50% হচ্ছে হাইন্ড ব্রেইন বা ট্রম্বেনসেফালন। এখন আসো আমাদের ব্রেইনের দিকে যখন আমরা তাকাই আপার সাইড থেকে, এটা জাস্ট একটা আমব্রেলার মতো স্ট্রাকচার, মানে ভেতরে সেন্টারে আছে ব্রেইনের যে মগজের সেন্টারের দিকে আছে স্যার মিড ব্রেইন। মিড ব্রেইনকে এই আপার পোরশনটা ঢেকে রেখেছে, ওয়েভি যে পার্টটা আমরা দেখতে পাই, এটাকে আমরা বলি সেরেব্রাম। এটাকে কি বলি? সেরেব্রাম। আবার সেরেব্রামের দুইটা অংশ, মাঝখানে একটা ফারো আছে, এই ফারো দিয়ে এই পাশটাকে আমরা বলি রাইট সেরেব্রাল হেমিস্ফিয়ার, এই পাশটাকে বলি লেফট সেরেব্রাল হেমিস্ফিয়ার। এই জায়গাতে আমরা দুইটা টার্ম ইউজ করি, একটা হচ্ছে গ্রে ম্যাটার আর একটা হচ্ছে হোয়াইট ম্যাটার। এগুলো আমি ক্লিয়ার করব স্যার। আগে একটা ইম্পর্টেন্ট যেটা মেসেজ দিতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই দুইটা সেরেব্রাল হেমিস্ফিয়ার সেপারেট লেগেছে, নিচের দিকে একটা স্কচ টেপের মতো স্ট্রাকচার এই দুইটাকে কানেক্ট করেছে, কর্পাস ক্যালোসাম। কর্পাস ক্যালোসাম, এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, মনে রাখো। Corpus callosum is the part which connects to cerebral hemispheres, দুইটাকে কানেক্ট করছে। তো আমি এটা বিলিভ করি যে এটা তোমরা সবাই জানো যে রাইট ব্রেইন বডির লেফট সাইডের অ্যাক্টিভিটিকে কন্ট্রোল করে, লেফট ব্রেইন বডির রাইট সাইডের ভাইস ভার্সা, ডায়াগোনালি রিলেশন। ঠিক আছে, মনে থাকবে, লেফট সাইড কন্ট্রোল বাই রাইট ব্রেইন, রাইট সাইড কন্ট্রোলড বাই লেফট ব্রেইন, মনে থাকবে। ওকে, এই জিনিসগুলো আমি মনে করি তোমরা জানো। ঠিক আছে, তো এখন আসো আগে এগুলোর পজিশন দেখাই, তারপরে ব্রেইনের কোনটা সেরেব্রাল কর্টেক্স, কোনটা সেরেব্রাল মেডুলা,
এই জায়গাগুলো সর্ট আউট করব, তারপরে কেন গ্রে ম্যাটার বলে, কেন হোয়াইট ম্যাটার বলে, এগুলো একটু জানার চেষ্টা করব। স্যার তাকাও আমার দিকে, তাকাতে হবে আমার দিকে। ঠিক আমাকে মাঝখান বরাবর কেটে ফেলা হয়েছে, তোমরা সাইড থেকে দেখতেছো, মানে মগজ এখন যা ড্র করব সেটা হচ্ছে এই সাইড থেকে, ল্যাটারাল ভিউ, ঠিক আছে? এই পাশ থেকে দেখতেছো। তো এই পাশ থেকে যখন দেখবা স্যার একটু তাকাও বোর্ডে, যেই পার্টটা আমরা অ্যাকচুয়ালি দেখতে পাই স্যার মগজের, এই যে পার্টটা, এটা একটু রাউন্ড করে ড্র করা উচিত। এই হচ্ছে স্যার আমাদের সেরেব্রামটা, সেরেব্রাম। যেহেতু মাঝখান বরাবর কেটে ফেলা হয়েছে, পাশ থেকে দেখতেছো, লেট আস কনসিডার এটা রাইট সাইড দেখা যাচ্ছে, রাইট সেরেব্রাম বা রাইট সেরেব্রাল হেমিস্ফিয়ার। এবার আসো ঠিক এটার ভেতরে, এটার ঠিক ভেতরের দিকে এই জায়গায় কিছু ডিফারেন্ট রিজিয়ন পাবা, এটাকে বলা হয়ে থাকে স্যার কই, এই থ্যালামাস। থ্যালামাস, থ্যালামাসের নিচে ছোট্ট আরেকটা রিজিয়ন পাবা। যেহেতু থ্যালামাসের নিচে মানে হাইপো মানে কি স্যার, হাইপো মানে নিচে, ঠিক আছে? তাহলে কার নিচে? থ্যালামাসের নিচে। এই যে থ্যালামাসের নিচে এই রিজিয়নটাকে বলা হয়েছে হাইপোথ্যালামাস। অনেকবারই তোমাদেরকে দেখিয়েছি, এখান থেকে একটা ছোট্ট ডাক্ট গ্রো করেছে যার নাম ইনফান্ডিবুলাম। এই ডাক্তার নাম কি? ইনফান্ডিবুলাম। দেন সে কাকে হোল্ড করে রাখছে? পিটুইটারি গ্ল্যান্ডকে, পিটুইটারি গ্ল্যান্ডকে, ঠিক আছে? তো পিটুইটারি গ্ল্যান্ডের পজিশন নিয়ে একটা রাফ আইডিয়া তোমাদেরকে দেই। ঠিক এই বরাবর তাকাতে হবে আমার দিকে, রিভলভার ঠিক এখানে ধরা হয়েছে, মানে দুই চোখের ঠিক মাঝখানে এই জায়গাটাতে। এখান দিয়ে যখন এখন ট্রিগার চাপ দেওয়া হবে, পিটুইটারি গ্ল্যান্ড ফুটা করে চলে যাবে। মানে পিটুইটারি গ্ল্যান্ডটা হচ্ছে আইয়ের যে লেয়ারটা আছে ওই হরাইজন্টাল লেয়ার বরাবর আর কি, মাথা ঠিক মাঝখানে পিটুইটারি গ্ল্যান্ডটা। ওকে স্যার, পিটুইটারি গ্ল্যান্ড নিয়ে আমরা স্টাডি করব এন্ডোক্রাইনোলজিতে। জাস্ট একটা রাফ আইডিয়া দেই, ম্যাক্সিমাম নাম্বার অফ হরমোন এই গ্ল্যান্ড থেকে, যদিও এটার সাইজ স্মলেস্ট না, স্মলেস্ট না, স্মলেস্ট গ্ল্যান্ডটার নাম হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ড। যদিও আমাদের কোন বইয়ে বলছে পিটুইটারি ইজ দা, হ্যাঁ, পিনিয়াল গ্ল্যান্ড থেকে একটু বড়। পিনিয়াল গ্ল্যান্ডটা, এটার সাইজটা হচ্ছে টেক্সট বুকে এভাবে বলা হয়েছে, যখন চানাচুর খাওয়া হচ্ছে গ্রিন কালারের কতগুলো পি পাই না, এই পি এর সাইজের, এই পি এর সাইজে গ্রিন পি, মটরশুটির সিডের মতো। পিনিয়াল গ্ল্যান্ড তার থেকে একটু ছোট। তাহলে এন্ডোক্রাইন গ্ল্যান্ডের মধ্যে স্মলেস্ট হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ড, সেকেন্ড পজিশনে তুমি পিটুইটারিকে রাখতে পারো। তো এখন পিটুইটারি গ্ল্যান্ডের একটু তাকাও স্যার, পিটুইটারি যে গ্ল্যান্ডটা আছে এই গ্ল্যান্ডটাকে আবার তিনটা পার্টে ডিভাইড করা হয়েছে, অ্যান্টেরিয়র পিটুইটারি, মিড পিটুইটারি, পোস্টেরিয়র পিটুইটারি, তিন ভাগে ভাগ করা হয়েছে। দেখুন স্যার, এখন আসো তাহলে পিটুইটারি গ্ল্যান্ডকে মাস্টার গ্ল্যান্ড কেন বলা হয়? কারণ এখান থেকে ম্যাক্সিমাম নাম্বার অফ হরমোন সিক্রেট হয়। আর একটা মজার ব্যাপার শিখাই, এখান থেকে আরো একটা স্পেশাল হরমোন, কিছু একটা না অনেকগুলো স্পেশাল হরমোন সিক্রেট হয় যাদেরকে বলে ট্রপিক হরমোন। ট্রপিক হরমোন, এই ট্রপিক হরমোন নিয়ে কোনো আইডিয়া আছে তোমাদের? ট্রপিক হরমোন হচ্ছে ওই হরমোন যেটা আদার এন্ডোক্রাইন গ্ল্যান্ডের সিক্রেশনকে কন্ট্রোল করে, রেগুলেট করে। Such kind of hormones are called tropic hormone. So tropic hormone controls the secretion of other endocrine gland. ঠিক আছে? ওকে, তাহলে আসো, তুমি এখন পর্যন্ত মোটামুটি সেরেব্রামকে বসাই দিছো, থ্যালামাসকে বসাইছো, হাইপোথ্যালামাসকে বসিয়ে দিয়েছো। স্যার এবার আসো ব্রেইনের ভেতরের দিকে, যদিও এই পার্টগুলো তোমাকে আলাদা করে ড্র করে একটা ক্লাসে দেখাবো। এই সামান্য কিছু জায়গা কভার করবে কে স্যার? এতটুকু জায়গা কভার করবে মিড ব্রেইন। জাস্ট কিছু এখানে নিউরনের ফাইবার মানে এক্সনগুলো গিয়েছে, এক্সন। আচ্ছা, এরপরে আসো হাইন্ড ব্রেইনকে ড্র করতেছে, এটা খুব সামান্য একটা অংশ স্যার। এটা যদি তিনটা রিজিয়নে ডিভাইড করা হয়েছে, টু টাফ টু আইডেন্টিফাই দিস থ্রি রিজিয়নস ফ্রম দিস ভেরি স্মল সেগমেন্ট। এরপরে আসো হাইন্ড ব্রেইন। হাইন্ড ব্রেইনে প্রথমে আছে স্যার কই সেরেবেলাম। স্যার এটা আমাদের বডির ব্যালেন্স মেইনটেইন করে। বডির ব্যালেন্স মেইনটেইন মানে এই যে আমি সোজা হয়ে দাঁড়িয়ে আছি, ফুটের টোজের উপর ভর করে
আমি কোন একদিকে কাত হয়ে কেন পড়ে যাচ্ছি না, আমার বডি ব্যালেন্স মেইনটেইন করতেছে। এইটা বডির ব্যালেন্স মেইনটেইনিং অর্গান হচ্ছে দুইটা, কে কে বলেন তো স্যার? এয়ার আর হচ্ছে সেরেবেলাম। এখন এটার পজিশন হচ্ছে, এটা স্ট্রবেরির মতো দেখতে, স্ট্রবেরির মতো দেখতে স্যার। এটার পজিশন হচ্ছে ঠিক এই জায়গাটাতে, এখানে ঠিক এটা হচ্ছে অক্সিপিটাল বোন, ঠিক অক্সিপিটাল বোনের এই বরাবর এইখানে, এই ব্যাক সাইডে। তাহলে আমি সেরেবেলামটাকে ড্র করছি, দুই সাইডের জন্য দুইটা সেরেবেলাম, ঠিক আছে? একটু তাকাও বোর্ডে। এটা হচ্ছে এটা লেফট সেরেবেলাম, আর ওপাশে আছে কোন সেরেবেলামকে দেখা যাচ্ছে? রাইট সেরেবেলাম, ঠিক আছে? ডান। মাঝে দেখা দরকার ছিল, পুরো দেখো না, আনসার সেম, চারটা এটা কাট দিয়ে ছিড়ি ভালো করে পুরো সেম, একটু প্যাটার্ন নিয়ে গেছে স্যার। না এটা আসলে ওরা বিশেষ করে ওরা বেঁচে গেছে, কারণটা হচ্ছে ওদের ওই যে সময় পিসিটি না এটি মাত্র চলতেছিল, ওরা সবার সাথে কম্বাইন্ড এক্সাম দিতে পারে না, এই জন্য সেপারেট দিয়েছে। কাম ব্যাক স্যার। এই যে স্ট্রাকচারটা হচ্ছে, এটা হচ্ছে সেরেবেলাম। এখন এই দুইটা সেরেবেলাম একটা ছোট কানেক্টর দিয়ে কানেক্ট থাকে, এই কানেক্টরটার নাম কেউ বলতে পারবা? ভার্মিস। দুইটা সেরেবেলাম, রাইট সেরেবেলাম এন্ড লেফট সেরেবেলাম ছোট্ট একটা কানেক্টর দিয়ে ব্যান্ডের মতো কানেক্টেড থাকে, এই কানেক্টরটার নাম কি? ভার্মিস। তাহলে এটা গেল সেরেবেলাম। এবার দেখো স্যার, ঠিক সেরেবেলামের সামনে থাকবে, ঠিক সেরেবেলামের সামনে থাকবে এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটাকে আমরা বলবো, এটা ঠিক মিড ব্রেইনে স্যার, ঠিক দুইটা মগজের মাঝামাঝি জায়গায়, এটাকে আমরা কি বলবো? পন্স। আসলে এই জায়গাতে সব হচ্ছে এক্সন, সব এক্সন এখানে একেবারে ক্লাস্টার ফর্মে আছে, নিউরনগুলোর এক্সন। নিউরনের ডেনড্রাইট আছে না, ডেনড্রাইট আর একটা সুতার মতো লম্বা স্ট্রাকচার কি? এইগুলো সব এক্সন স্যার। তাহলে এই জায়গাটাকে সেরেবেলামের সামনে কে? পন্স। সেরেবেলামের সামনে এক্সনের যে ক্লাস্টারটাকে কি বলে? পন্স। এরপরে দেখো একটু ওয়াইডার রিজিয়ন, এই জায়গাটাকে বলে মেডুলা অবলঙ্গাটা, ঠিক আছে? মেডুলা অবলঙ্গাটা এখানে শেষ, মানে মেডুলা অবলঙ্গাটার পজিশনটা হচ্ছে আমাদের এই জায়গাতে, এই যে এখানে, এই যে নেক রিজিয়ন এখানে, এটা শেষ এই জায়গাটাতে। এখান থেকে যেখানে অ্যাটলানো অক্সিপিটাল জয়েন্ট দেখতেছো আমার দিকে, এই অ্যাটলানো অক্সিপিটাল জয়েন্টের পর থেকে স্টার্ট হয়ে গিয়েছে স্পাইনাল কর্ড। এবার আমি স্পাইনাল কর্ডকে ড্র করব। তাহলে মেডুলা অবলঙ্গাটা থেকে কি গ্রো করছে? স্পাইনাল কর্ড। এই দেখো এটা হচ্ছে স্পাইনাল কর্ড। এটা কি পর্যন্ত এক্সটেন্ডেড? একেবারে লাম্বার ভার্টিব্রা। কি পর্যন্ত? লাম্বার ভার্টিব্রা। এবার আসো, এইটার ভেতরে ছোট্ট একটা ডাক্ট আছে, কার ভেতরে? স্পাইনাল কর্ডের ভেতরে। লাইক তুমি যদি একে টিএস করো, এই যে এভাবে দেখবা, মাঝখানে ছোট্ট একটা ক্যানেল দেখবা, কার ভেতরে? স্পাইনাল কর্ডের ভেতরে। এই ক্যানেলটাকে বলে সেন্ট্রাল ক্যানেল। কি বলে? সেন্ট্রাল ক্যানেল। এই সেন্ট্রাল ক্যানেলের ভেতরে কি থাকবে? সিএসএফ। এই লিখে দিয়েছি স্যার, সিএসএফ। এবার উপরের দিকে কার সাথে কানেক্টেড? এই সেন্ট্রাল ক্যানেল উপরে কার সাথে কানেক্টেড? চলেন স্যার আমরা একটু দেখি, চলেন এর পরের পোরশনটা দেখি। তো যেহেতু এই পোরশনটা ড্র করা হয়েছে, আমি এবার কর্টেক্স আর সেরেব্রাল কর্টেক্স কি, মেডুলা কি, গ্রে ম্যাটার কি, হোয়াইট ম্যাটার কি, সবগুলো ক্লিয়ার করে দিব। চলেন স্যার ড্র করে জাস্ট 30 সেকেন্ডস পর। জি বলেন। ব্লু কালার, এটা হচ্ছে মিড ব্রেইনের রিজিয়ন, এটা দিয়ে মিড ব্রেইনকে বোঝানো হচ্ছে এই রিজিয়ন। জাস্ট মিড ব্রেইন লিখে দিলে হবে, এটা পোরশনগুলোকে আইসোলেট করা ক্রিটিক্যাল, তুমি জাস্ট এটাকে মিড ব্রেইন লিখে দিবা, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমরা হয়তো এটাকে আরেকটু ডিটেইল স্টাডি করব। আচ্ছা স্যার, সেরেব্রামের লোব আছে না অনেকগুলো? হ্যাঁ স্যার, ফ্রন্টাল লোব, তারপরে লাম্বার, এই যে ফ্রন্টাল প্যারাইটাল,
তারপরে হ্যাঁ লিম্বিক লোব, এভাবে করে কয়েকটা লোবে ডিভাইড করা হয়েছে। লোব মানে আসলে অ্যাকচুয়ালি গ্রুপ অফ নিউরনের সেগমেন্ট যেখান থেকে একটা বডির পার্ট কন্ট্রোল হচ্ছে। আসেন স্যার এবার জাস্ট গ্রে ম্যাটার আর হোয়াইট ম্যাটারটা একটু বুঝি। ইয়েস স্যার, সেরেব্রাম মাথার পুরো মগজটা, মগজ যা দেখতে সেটাই সেরেব্রাম, আমরা যেটা দেখি আর কি ওয়েভি স্ট্রাকচার। এই সেরেব্রামটার আবার দুইটা পার্ট, রাইট সেরেব্রাল হেমিস্ফিয়ার, লেফট সেরেব্রাল হেমিস্ফিয়ার। এখন আসো স্যার গ্রে ম্যাটার আর হোয়াইট ম্যাটারটা একটু বুঝাই দেই। প্রথমে আসো সেরেব্রাল কর্টেক্স কি, সেরেব্রাল মেডুলা কি। স্যার যখন ব্রেইনকে এইভাবে কাজ করা হলো, তুমি সাইড থেকে যখন অবজার্ভ করছো তখন খুব স্পষ্টভাবে দেখা যাবে, বোর্ডে তাকাও, এই যে মগজ যেটা আছে, সেরেব্রাম যেটা আছে, এটাকে তুমি দুই ভাগে ভাগ করতে পারো, দুই ভাগে ভাগ করতে পারো। আউটার পার্টটাকে আমরা কি বলবো, কর্টেক্স, ভেতরের পার্টটাকে কি বলবো, মেডুলা। তো কর্টেক্স মেডুলা তো কিডনির মধ্যেও পাইছে, অ্যাড্রেনাল গ্ল্যান্ডের মধ্যেও পাইছে। তো এটার ক্ষেত্রে তোমাকে বলা লাগবে সেরেব্রাল কর্টেক্স, ব্রেইনের ক্ষেত্রে কি বলবো, সেরেব্রাল কর্টেক্স, সেরেব্রাল মেডুলা। এর মধ্যে কর্টেক্সের মানে পেরিফেরির দিকে এখানে থাকবে কোন ম্যাটার জানো, গ্রে ম্যাটার, আর মেডুলার দিকে থাকবে হোয়াইট ম্যাটার, মেডুলার দিকে থাকবে হোয়াইট ম্যাটার। তার মানে ব্রেইনের যে অ্যারেঞ্জমেন্ট স্পাইনাল কর্ডে কিন্তু তার ভাইস ভার্সা। ব্রেইনের বাইরের দিকে কালারটা কেমন হবে, মানে পেরিফেরি দিকটা হবে গ্রে কালার। কেন গ্রে কালার হবে এখন এটা এক্সপ্লেইন করতে যাচ্ছি। আর সেন্টারের দিকটা, ভেতরের দিকটা হবে হোয়াইট কালার, এই জন্য বলে হোয়াইট ম্যাটার। এখন আসো গ্রে ম্যাটার কেন হইছে সেটা আগে বুঝি। তাহলে মনে রাখো ব্রেইনের ক্ষেত্রে যে কোনো একটা স্ট্রাকচারের পেরিফেরাল পার্টটাকে বলে কর্টেক্স। লাইক তুমি যখন অ্যাড্রেনাল গ্ল্যান্ডকে কাট করছো, মনে আছে কিনা, অ্যাড্রেনাল কর্টেক্স, অ্যাড্রেনাল মেডুলা। অ্যাড্রেনাল কর্টেক্স থেকে একটা হরমোন সিক্রেট হয়েছিল, মনে আছে, অ্যালডোস্টেরন। ঠিক আছে, অ্যালডোস্টেরন। আচ্ছা এবার এখানে আসেন স্যার, কর্টেক্সটা কেন গ্রে ম্যাটার, এদিকে তাকান। আমি এখানে কিছু নিউরনকে ড্র করতেছি, দেখো স্যার মেজরিটি নিউরন, আমাদের ব্রেইনে যতগুলা নিউরন আছে, নিউরনগুলা একটা নিউরনের কি কি পার্ট থাকবে একটা রাফ আইডিয়া দেই। দেখো স্যার একটা নিউরনের দুইটা পার্ট, একটা হচ্ছে সেল বডি আর একটা হচ্ছে প্রসেস। কি বলে, সেল বডি আর একটা হচ্ছে প্রসেস। স্যার এই দেখো একটা নিউরনের সেল বডিকে ড্র করলাম। সেল বডি মানে যে স্ট্রাকচারটার ভিতরে কে থাকে, নিউক্লিয়াস থাকে, আদার সাইটোপ্লাজমিক অর্গান থাকে, এটাকে বলে সেল বডি। ঠিক আছে, এবার সেল বডি থেকে যে প্রজেকশনগুলো গ্রো করে তাদেরকে বলে প্রসেস। এর মধ্যে লংগেস্ট প্রসেসটা হচ্ছে এক্সন, এবং এক্সনের এই যে ব্রাঞ্চগুলো আছে এই ব্রাঞ্চগুলোকে বলে টেলোডেন্ড্রিয়ন। এই ব্রাঞ্চগুলোকে কি বলে, টেলোডেন্ড্রিয়ন, প্লুরাল ফর্মে টেলোডেন্ড্রিয়া। ঠিক আছে, এই এক্সনের ব্রাঞ্চ অনেক জায়গায় লেখা আছে এক্সনের ব্রাঞ্চ নাই, রং ইনফরমেশন। এক্সনের ব্রাঞ্চ আছে, এই ব্রাঞ্চগুলোকে কি বলে, টেলোডেন্ড্রিয়ন, ইন সিঙ্গুলার প্লুরাল ফর্মে টেলোডেন্ড্রিয়া। এবং এটার বটমে কতগুলা বাল্বের মতো স্ট্রাকচার পাবা, এগুলাকে বলে সাইন্যাপটিক নব বা সাইন্যাপটিক বাল্ব। সাইন্যাপটিক বাল্ব, এটা একটা কে, কাকে ড্র করতেছি, একটা নিউরনকে ড্র করতেছি। কোন নিউরন, আমাদের বডিতে অনেক ধরনের নিউরন আছে, এটাকে বলে মাল্টিপোলার নিউরন। আপাতত দেখো তাহলে এই ব্রাঞ্চটা কে স্যার, এক্সন। এবার আসো এদিকে তাকাও, সেল বডি থেকে কতগুলা প্রজেকশন গ্রো করবে, এই প্রজেকশন গুলাকে বলে ডেনড্রন। কি বলে, ডেনড্রনের ব্রাঞ্চ গুলাকে বলে ডেনড্রাইট। বুঝতে পারছেন, আমরা যখন ড্র করি এটাকে এইভাবে ড্র করি আর কি, যেহেতু স্টার শেপ স্ট্রাকচার দেই, দেখো এই যেভাবে করে ড্র করি আমরা। এটা এক্সন, দেন এখান থেকে ইচ্ছা মতো আমরা কাকে গ্রো করাই, এই ব্রাঞ্চকে গ্রো করাই। এই মেইন ব্রাঞ্চটা হচ্ছে ডেনড্রন, আর তার থেকে যখন অনেকগুলো সুতার মতো স্ট্রাকচার ড্র করছে, গ্রো করছে, এগুলোকে আমরা কি বলি, ডেনড্রাইট। এখন খেয়াল করো স্যার, এইটা হচ্ছে সেল বডি, তাকাচ্ছ বোর্ডে, এখানে কে স্টে করবে, নিউক্লিয়াস স্টে করবে, আদার সাইটোপ্লাজমিক অর্গানেল স্টে করবে, নিজলস গ্রানুল স্টে করবে,
তো এইটা হচ্ছে সেল বডি, শুধু থাকবে না কে সেন্ট্রোজোম, থাকবে না কে সেন্ট্রোজোম। এই কারণে দেখো স্যার এটার নিউক্লিয়াস থাকার পরেও সে নিজেকে কি করতে পারে না, ডিভাইড করতে পারে না। তার মানে বাই বন্ড আমি যতগুলা নিউরন নিয়ে আসছিলাম অতগুলা নিউরনই আমাদের আছে। এখন তুমি আমাকে চাইলে আক্স করতে পারো স্যার ছোটবেলায় মাথা ছিল স্যার নারিকেলের মতো এক দূরি, এখন তো স্যার মাথায় সেলগুলো বড় হইছে, সেলগুলো নিউরনগুলো ছোট ছিল, নিউরনগুলো এখন বড় হইছে, ঠিক আছে, বাট নিউরনের নাম্বার ইনক্রিজ করার কোনো সুযোগ নাই, রাদার নিউরনগুলো আরো কি হয়ে যাচ্ছে, ডিকে হচ্ছে। এই যত বাড়বে নিউরনের আস্তে আস্তে ইনঅ্যাক্টিভ হবে, এবং যত বেশি নিউরন ইনঅ্যাক্টিভ হবে তত বেশি মেমোরি লস্ট হবে আস্তে আস্তে, ঠিক আছে। এই যে স্মৃতি বলে না যে 8% মনে রাখতে পারতেছে না, নিউরনগুলো আস্তে আস্তে ডিকে হয়ে যাচ্ছে, তার যে এফিশিয়েন্সি সেটা থাকতেছে না স্যার, এটা কাইন্ড অফ ব্রেইন ফেইলিউর স্যার। তার ব্রেইন প্রত্যেকটা অর্গান প্রত্যেকটা অর্গানের স্যার এফিশিয়েন্সি কমে যাওয়াকে আমরা বলি ফেইলিউর। কেন পড়ো নাই, কিডনি ব্লাডকে ফিল্টার করতে পারতেছে না, কি বলতেছো, কিডনি ফেইলিউর। হার্ট ঠিকভাবে ইলেকট্রিক্যাল সিগন্যাল প্রোডিউস করতে পারতেছে না, কি বলতেছো, হার্ট ফেইলিউর। একটা অর্গান যখন তার যতটুকু এফিশিয়েন্সি দেখানোর কথা ততটুকু দেখাতে পারবে না, সেটা হচ্ছে ফেইলিউরিটি। ওকে স্যার, এবার এখানে আসো। তো একটা নিউরনের সেল বডিগুলা স্টে করবে এই কর্টেক্সের দিকে, সেল বডিগুলা স্টে করবে কোন দিকে, কর্টেক্সের দিকে, আর তার সবগুলা এক্সন থাকবে কোন দিকে, মেডুলার দিকে। স্যার এক্সনের একটা নিউরনের সবগুলা সেল বডি যখন একসাথে মার্চ করা অবস্থায় থাকবে, এই রিজিয়নটার কালার একটু কি দেখাবে, গ্রে কালারের দেখাবে। সেখান থেকে বাইরের দিকের অংশটাকে আমরা কি বলি, গ্রে ম্যাটার। এটা কোনো টাফ টার্মিনোলজি না, ভেরি সিম্পল একটা টার্মিনোলজি, বাট আমরা এটাকে কঠিন করে ফেলছি যে গ্রে ম্যাটার মানে আল্লাহ না জানি কি, হোয়াইট ম্যাটার। স্যার কিছু না স্যার, আমরা দেখতে পাচ্ছি কর্টেক্সের দিকে একটা নিউরনের যতগুলা নিউরন আমার মাথার ভেতরে আছে সেই নিউরনগুলোর সেল বডি স্টে করে কোন দিকে, কর্টেক্সের দিকে। এই জন্য ওটার কালার দেখতে কেমন লাগে, গ্রে, ওখান থেকে নাম দেওয়া হয়েছে গ্রে ম্যাটার। আর ওই নিউরনগুলার এক্সন থাকে কার দিকে, মেডুলার দিকে। তো এক্সনটার কালার স্যার হোয়াইট, এক্সনটা একটা ফাইবার, তো সবগুলো এক্সন একসাথে থেকে হোয়াইটিশ একটা রিজিয়ন ক্রিয়েট করেছে, যেটাকে তুমি বলছো মেডুলা। তাহলে মেডুলাটা হচ্ছে হোয়াইট ম্যাটার, কর্টেক্স হচ্ছে গ্রে ম্যাটার। আবার 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 স্পাইনাল কর্ডের ক্ষেত্রে উল্টা, স্পাইনাল কর্ডের সেন্টারে হচ্ছে গ্রে ম্যাটার, ব্রেইনের সেন্টারের দিকে কি হোয়াইট ম্যাটার, পেরিফেরির দিকে কি গ্রে কালার, গ্রে ম্যাটার। আর স্পাইনাল কর্ডে উল্টা, কেন উল্টা সেটাও বুঝাই দিব, স্পাইনাল কর্ড নিয়ে যখন স্টাডি করব তখন বুঝাই দিব। এখন আসো স্যার ভেন্ট্রিকলস অফ ব্রেইন। তাহলে মোটামুটি আমি কেন গ্রে ম্যাটার বলে কেন হোয়াইট ম্যাটার বলে সেটা জানলাম, কোন পোরশন কর্টেক্স কোন পোরশন মেডুলা সেটা জানলাম। এবার ব্রেইনের ভেন্ট্রিকলস আসেন স্যার, আর জাস্ট 5 মিনিট। ভেন্ট্রিকলস অফ ব্রেইন আসেন, নেক্সট টপিক ভেন্ট্রিকলস। ভেন্ট্রিকল বলতে খালি হার্টের চেম্বারকে যে বোঝায় তা কিন্তু না। আপনাদেরকে আগেও শিখাইছিলাম, যখন চ্যাপ্টার 4 পড়াই তখন বলেছিলাম যে এক সময় হার্টের উপরের যে দুইটা চেম্বার আছে ওদেরকে বলা হতো অরিকল। ভেরি গুড, অরিকল, AURICL, অরিকল, অরিকল ভেন্ট্রিকল, অরিকল ভেন্ট্রিকল। এখন অরিকল বলে এটাকে, এক্সটার্নাল এয়ার পিনাকে বলে অরিকল, আর হার্টের চেম্বারকে বলে অ্যাট্রিয়াম। এটা মনে রাখবেন স্যার। তো এখন আসেন স্যার আমরা ডিসকাস করতে যাচ্ছি ভেন্ট্রিকল নিয়ে। তো ভেন্ট্রিকল যখন বলা হয় আমরা মেজরিটি কেসে বুঝি খালি হার্টের চেম্বার। স্যার ভেন্ট্রিকল বলতে যে কোনো চেম্বারকে মিন করে, অ্যাট্রিয়াম বলতে যে কোনো চেম্বারকে মিন করে। কেন আমরা যখন জুলজির চ্যাপ্টার 1 অ্যানিমাল ডাইভার্সিটি এন্ড ক্লাসিফিকেশন, সেখানে সেফালোপডাটা তোমাদের মনে আছে কিনা জানি না, সেফালোপডাটাতে আমরা একটা ফিচার পেয়েছিলাম যে অল গিলস মার্চ টুগেদার and they open at a chamber which is called atrium.
দেন অ্যাট্রিয়াম থেকে একটা পোর আছে, অ্যাট্রিয়াল পোর দিয়ে সে গিলসে যে ওয়াটারটা ঢুকে সেটাকে সে বের করে দেয়। অ্যাট্রিয়াল পোর আর অ্যানাস সেম না, তোমরা ওই সেফালোকর্ডাটাতে দেখো স্যার এই ফিচারটা ছিল, ইভেন ডায়াগ্রামে আলাদা করে অ্যাট্রিয়াল পোর অ্যানাল পোর ছিল। অ্যাট্রিয়া তাহলে অ্যাট্রিয়াম মানে চেম্বার, ভেন্ট্রিকল মানে চেম্বার, এগুলো চেম্বারকে মিন করবে, ঠিক আছে স্যার? আচ্ছা অ্যালভিওলি টার্মটা কয়টা জায়গায় আছে আমাদের বডিতে? কোন দুইটা জায়গায়? এই যে লাংসের, আর একটা হচ্ছে এই যে মাড়ির যে পকেটগুলো যেখানে দাঁতগুলো ঢুকানো আছে, টিথের রুটগুলো যে পকেটে আছে এই পকেটগুলোকে বলে অ্যালভিওলি। জানি কি না আমরা? এসে বন্ধ করে দিয়েছি, হ্যাঁ খারাপ লাগতেছে। আসেন এই আশফাক নাই তাহলে বলতো স্যার লস্ট করে ভালো আসুন স্যার আসেন। তো এখন খেয়াল করেন স্যার, আমাদের এই যে দুইটা মগজ তুমি যখন সাইড থেকে দেখবে, একটু আমার দিকে তাকাইতে হবে স্যার, সাইড থেকে যখন দেখবা আমাদের ব্রেইনে গরুর শিংয়ের মতো দুইটা স্ট্রাকচার গ্রো করছে। কার ভেতরে? মগজের ভেতরে, রাইট সেরেব্রাল হেমিস্ফিয়ার, লেফট সেরেব্রাল হেমিস্ফিয়ারের ভেতরে কতগুলো এরকম হর্ন লাইক স্ট্রাকচার গ্রো করেছে। স্যার দেখেন স্যার, আমরা যদি সাইড থেকে দেখি, এটা হচ্ছে বোর্ডে তাকাও, এটা হচ্ছে ওই পাশে, মানে এই পাশ থেকে দেখতেছো তুমি আর কি, হ্যাঁ এই পাশ থেকে দেখতেছো, তার মানে এটা হচ্ছে বডির ভেন্ট্রাল সাইড, এদিকটা হচ্ছে বডির পিঠের দিক, ডরসাল সাইড, মানে এইভাবে আছে। তুমি এই পাশ থেকে দেখতেছো, তাহলে আগে কোন চেম্বারটা দেখতেছো? রাইট এরটা। সো এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল, আর এই পাশে আছে তার ঠিক সামনে এই পাশে আছে স্যার লেফট, এটা হচ্ছে রাইট সেরেব্রাল হেমিস্ফিয়ারের ভেতরে, এটা হচ্ছে এটা রাইটের ভেতরে, এটা লেফট, রাইটের ভেতরে লেফট। সো এটা হচ্ছে ফার্স্ট চেম্বার, ফার্স্ট ভেন্ট্রিকল, এটা হচ্ছে সেকেন্ড ভেন্ট্রিকল। এই দুইটা ভেন্ট্রিকল গিয়ে ওপেন হয়েছে কত নাম্বার স্যার জানেন? আরেকটা ভেন্ট্রিকলে, এটা ঠিক মাঝামাঝি দুইটা সেরেব্রাল হেমিস্ফিয়ারের মাঝামাঝি, এটাকে বলে থার্ড ভেন্ট্রিকল। থার্ড ভেন্ট্রিকলের পরে এখানে আমরা একটা ন্যারো দেখব, ন্যারো রিজিয়ন, এটা মিড ব্রেইনের পার্ট, আর এটাকেই বলে সেরেব্রাল অ্যাকুইডাক্ট। একটু আগে লিখছিলাম না সেরেব্রাল অ্যাকুইডাক্ট, এটা হচ্ছে সেই সেরেব্রাল অ্যাকুইডাক্ট। এই সেরেব্রাল অ্যাকুইডাক্ট দিয়ে ওপেন হইছে সবচেয়ে বড় চেম্বারটাতে, ফোর্থ ভেন্ট্রিকল, ঠিক আছে? ঠিক আছে, এই যে এদিকে ফোর্থ ভেন্ট্রিকলের পর একটা ন্যারো ক্যানেল, একেবারে লাম্বার ভার্টিব্রা পর্যন্ত এক্সটেন্ডেড, রাইট সেন্ট্রাল ক্যানেল, সেন্ট্রাল ক্যানেল। এই যে সেন্ট্রাল ক্যানেল কার ভেতরে ছিল? স্পাইনাল কর্ড, তার মানে এই জায়গা থেকে স্পাইনাল কর্ড স্টার্ট হয়ে গেছে, এর আগ পর্যন্ত এগুলো ব্রেইনে। স্যার পুরো জিনিসটা আমি বুঝিয়ে দিচ্ছি। यस স্যার। ফোর্থ ভেন্ট্রিকলটা এটা অ্যাকচুয়ালি পন্সের ভেতরেও না, মেডুলা অবলঙ্গাটার ভেতরেও না, এদের সামনের দিকে থাকে, এটা সামনের দিক করে থাকে ওদের, হ্যাঁ মানে ওদের মাঝামাঝি জায়গায়, মানে ওরা এটা থাকলে কিন্তু ঠিক মাঝখান বরাবর নেমে গেছে, মানে বলা যায় যে পন্স মেডুলা অবলঙ্গাটা এই হচ্ছে এই জায়গা থেকে ডেভেলপ করার পরে এখানে আছে এই যে ফার্স্ট সেকেন্ড, তারপরে এখানে আসবে কত নাম্বার স্যার? এখানে থার্ড নাম্বারটা, থার্ডের পরে মিড ব্রেইনের এই পার্টটা এখানে এসে পড়ে, তারপরে স্যার এই চেম্বারটা ফোর্থ নাম্বার, এই ফোর্থ নাম্বারটা এখান থেকে এসে মাঝখান মানে পন্সের ভেতরের দিক দিয়ে যায়। তবে এই কথাটা বলে রাখি, পন্স বলো আর এই মেডুলা অবলঙ্গাটা বলো, এগুলো কিন্তু স্যার দুইটা পার্ট স্যার, যদিও তারা বোঝা যায় না একসাথে মার্চ করে আছে, মানে এদের মাঝামাঝি জায়গায় স্টে করবে ভেন্ট্রিকলগুলো ঠিক দুইটা ব্রেইনের মিডল, রাইট সেরেব্রাল হেমিস্ফিয়ার, লেফট সেরেব্রাল হেমিস্ফিয়ার ঠিক মাঝামাঝি জায়গায়, ঠিক মাঝখান দিয়ে আমাদের বডির চলে গেছে এটা, রাইট লেফট। ওগুলো ফ্যাক্ট না, তুমি এটাকে ফার্স্ট বলতে, ওগুলো সমস্যা না, তোমাকে বলতে হবে যে দুইটা সেরেব্রাল হেমিস্ফিয়ারের ভিতরে দুইটা ব্রেইন থাকে, ঠিক আছে? আসো স্যার তাহলে বুঝাই দেই, মগজের ভেতরে একটা খালি, এই যে আমার যদি এপাশ থেকে দেখি আমরা তাকাইতে হবে স্যার, এই এপাশ থেকে যদি দেখো তাহলে এইভাবে করে একটা থর্ন লাইক স্ট্রাকচার ভিতরে খালি পকেট, লম্বা একটা পকেট আছে, লম্বা পকেট। তাহলে একটা আছে রাইট ব্রেইনে আর একটা আছে লেফট ব্রেইনে, অনেকটা গরুর শিংয়ের মতো স্ট্রাকচারটা বাঁকা হয়ে ঢুকছে। তাহলে এটা হচ্ছে তার ভেন্ট্রাল সাইড, মানে অ্যান্টেরিয়র, আমরা এবার পোস্টেরিয়রের দিকে যাচ্ছি, গিয়ে ওপেন হইছে কোন জায়গায়? দুইটা মার্ট মিলিত হইছে কত নাম্বার?
থার্ড নাম্বার ভেন্ট্রিকেলে। থার্ড আর ফোর্থ ভেন্ট্রিকেলের মাঝের যে জায়গাটা এটা মিড ব্রেইনের পার্ট, এটাকে বলে সেরেব্রাল অ্যাকুইডাক্ট। এটাকে কি বলে? সেরেব্রাল। দেন কোন চেম্বার? ফোর্থ ভেন্ট্রিকেল। এই পুরাটার ভেতরে থাকে সিএসএফ, একেবারে এই পর্যন্ত সেন্ট্রাল ক্যানাল কানেক্টেড তো স্যার এগুলা সিএসএফ থাকবে। তো এটা নিয়ে তোমাদেরকে এই যে এবার আমি একটু এমসিকিউ তে 10 এ 10 কে পাইছো? থ্যাংক ইউ। 9 কেন পাইছো? এটা আমাকে জব দিয়ে করা লাগবে, আমি মার্কশিটটা দেখি, আমি দেখাবো সবাইকে ধরবো আমি ক্লাসে 9 কেন পাইলে স্যার? হ্যাঁ ভিতরে সেরেব্রাল হেমিস্ফিয়ারের ভিতরে থাকে, ঠিক আছে। একটা এমসিকিউ না পারার কথা আইজিজি 10 নাম্বারটা। আইজি মানে ইমিউনিটা ছাড়া বাকি স্যার না না স্যার ওটা হইছে তো শীটে বাইরে কিছু দেওয়া হয় নাই, মানে আমি কোথায় বলতেছি শুন 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 আও ওদেরকে কনভিন্স করে লাভ নাই। শুন যেই কোশ্চেন ওগুলো একটাও সবগুলো ইয়াতে ছিল আমার, আমি কোশ্চেন করছি আমি জানি না স্যার, মানে ওইটা আমি ডিসকাস করি নাই। আমি তোমাদেরকে অনলাইনে যে ক্লাসটা নিছিলাম শুধু ওই যে 1 ঘন্টার যে ক্লাসটা ফার্স্ট ব্যাচের ওখানে ছিল না আর কি, বাট সেটা তো অবশ্যই ছিল। যাই হোক সেটাও পড়ো না তোমরা, 50টা 60টা 100টা এমসিকিউ পড়তে গেলে এতগুলা পড়বো স্যার, আর কি করতে আছে? কোশ্চেন দিয়ে দেওয়া ছাড়া তার উপায় নেই। পড়তে চাও না কোনো বুঝলাম না, পড়ার অভ্যাস নাই কেন? কি আর কি করতাম স্যার? পড়ার টেবিলে সময় দিতে হবে তো স্যার, তোমরা বুঝো না কেন? প্যারেন্টসরা এসে স্যার আমার টেকিং দেখলো স্যার দেখার মতো জিনিস। স্যার পড়ার টেবিলে সময় দাও, স্যার পড়ার টেবিলে সময় দাও, আর 2টা মাস একটু কষ্ট করো। 2টা মাস মানে বোর্ড কোয়েশ্চেন গুলা আমি তো ক্লাসও আজকে বলছি, এখানেও বলি যে যেই সাবজেক্টে তুমি উইক, যেই সাবজেক্ট তুমি খারাপ করতেছো, সাবজেক্টের সাথে কথা বলো স্যার আমি কি করলে স্যার পাস করবো, স্যার আমার টেস্টে পাস করতে হবে স্যার, কি করবো আমি কি বোর্ড কোয়েশ্চেন করবো না কি? আপনি আমাকে একটা সাজেশন দেন, আমি কোন ওয়েতে যাব? সাজেশন মানে ওইটা না, সাজেশন মানে একটা পথ দেখিয়ে দেয় যে আমি কি কি কোন ট্র্যাকে স্যার স্টাডি করবো। যেমন আমি বায়োলজির ক্ষেত্রে বলে দিছি প্যান্ডেমিকের পরে 21, 22, 23 এগুলো হচ্ছে শর্ট সিলেবাসের জন্য। ব্রড সিলেবাসের জন্য 19, 18, 17 এর আমি গ্রুপে কোশ্চেনগুলো দিয়ে দিব। এর বাইরে কিছু পড়া তো এর বাইরে আমি একটা কোশ্চেন করব না, অন্য টিচাররাও করবে না। এটুকু স্টাডি করলো তো না, এইটাও তো বলো না স্যার কি করতে আমি বলো তোমাদের পেরে। স্যার 24, 25 21, 22, 24 বাইরে জন্য নেই। 21, 22, 23 ঠিক আছে। 25 থেকে কম কোশ্চেন আসবে, 25 তো মাত্র আসছে, তো সেম কোশ্চেন থেকে বসে রিপিট হওয়ার চান্স কম। 26 আসবে কম, আসবে কিছু বাট 25 তো এক্সাক্ট জিনিসটা 26 আসবে না তোমাদের ক্ষেত্রে, এই জন্য 25টা একটু কম পড়লেও সমস্যা হবে, আগেরগুলো পড়বা বেশি। এক্সাক্ট সেম কোয়েশ্চেন হওয়ার চান্স কম স্যার, ঠিক আছে। এইভাবে করে স্যারদের সাথে কথা বলো স্যার, কারণ যদি পাস করতে না পারো, কথা শোনো, তুমি রিটেস্ট কয়টা দিবা? স্যার বিরক্ত চলে আসবে স্যার, তোমার কয়টা রিটেস্ট দিবা স্যার? তো এইরকম কোনো প্রবলেম যাতে ফেস করতে না হয়, রিটেস্ট নিবে স্যার, বাট বিরক্তিকর না। অন্যরা স্যার প্রিপারেশন নেওয়া স্টার্ট করবে, ডিফারেন্ট জায়গায় মডেল টেস্ট দেওয়া স্টার্ট করবে, তুমি এখনো বুঝতেই পারতেছো না তুমি অ্যালাউ হইছো কি হও নাই। আর এর ভেতরে যদি রিটেস্ট দিতে যদি ডেট চলে আসে, তোমাকে বের করে দিবে স্যার। তুমি স্যার তোমাকে দেখে তোমাকে প্যারেন্টস যাকে সাথে সাথে ধরে দিবে, আজকে টিসি দিয়ে দিছি, আপনি গিয়ে অন্য কলেজে ভর্তি হয়ে যান। এবং এটা বোর্ড থেকে আর টেস্ট পরীক্ষার পরে তুমি যে কোনো কলেজ চেঞ্জ করতে পারবা। টেস্ট পরীক্ষার পরে তুমি যে কোনো কলেজ চেঞ্জ করতে পারবা। সাপোজ তোমার মনে যে কোনো কলেজ মানে তুমি এখান থেকে আবার এনডিসি যেতে পারবা না স্যার। তোমার এখান থেকে চিরাঙের যে অনুভবে নিও না, লো ক্যাটাগরির যে কলেজগুলো আছে ওইখানে তুমি যেতে পারবা, কারণ ওইখানে তোমাকে অ্যালাউ করবে। যেমন সিএসবিএস তোমাকে অ্যালাউ করবে, যেমন সানশাইন তোমাকে অ্যালাউ করবে যে পরীক্ষা দিতে হবে এখান থেকে। বাট এইসব কলেজগুলো কখনো অল সাবজেক্টে পাস না করলে সিসিপিসি, সিএসসি, আলিশর্ট অ্যান্ড পাবলিক, নেভি অ্যাঙ্করেজ, বিএফ শাইন অ্যালাউ করবে না স্যার। একটা স্টুডেন্ট ফেল করলে স্যার আমাদের চাকরি নিয়ে টানাটানি স্টার্ট হয়ে যায়, কেন ফেল করলো, কি জন্য, ওদেরকে আপনার কি গাইডলাইন দেন নাই, কি সমস্যা ছিল, সব কিছু আজ করবে স্যার। এই জন্য বোর্ড এক্সামে টেস্ট এক্সামটা কঠিন, টেস্ট এক্সাম পার করে ফেলে স্যার বোর্ড এক্সাম অনেক ইজি।
বোর্ডে টেস্ট এক্সাম ইজি হয় না? ইজি হয় না তা না, মানে আমি কম্পেয়ার করতে চাচ্ছি বোর্ড এক্সামের সাথে। কেন জানো? বোর্ড এক্সামে তুমি প্রচুর চিটিং করার সুযোগ পাবা। তো এখানে টিচার তোমাকে সুযোগ দিয়ে চিটিং করার। তুই সবার থেকে কিন্তু মাথা ঘুরে নিতে পারবে, কেউ কিছু তোমাকে বলবে না, স্যার টিচার কোনো প্রেশার দিবে না। স্যার আমরা তো বলে এমএস কলেজে আর এমএস কলেজে আমাদের ভাইয়ারা এবার চেক করে আসে, আমাদেরকে তো মনে হয় না চিনি না না দিবে দিবে। বোর্ড এক্সামে স্যার টিচার অনেক লিবার। আমরা যখন ডিউটি দিই বোর্ড এক্সামে, কলেজে আমার যে ফেজ থাকে বোর্ড এক্সাম শেয়ার দিই স্যার। বোর্ড এক্সাম স্যার তার লাইফ মার্টার করতে চাই না স্যার, এটা একটা লাইফ জীবন মরণের প্রশ্ন, খালি খালি ঝামেলা যাওয়ার দরকার নেই। তো স্যার শোনো, কলেজে তুমি সুযোগটা পাচ্ছ না, এক নাম্বার। আর দুই নাম্বার হচ্ছে বোর্ড এক্সামে খুব ফ্রি হ্যান্ডে টিচাররা মার্কিং করে। কলেজে এটা হবে না স্যার, কলেজে তুমি যা লিখছো তার থেকে অনেক কম, মানে যেটা ডিজার্ভ তার থেকে অনেক কম মার্কস আসবে। এই পার্সপেক্টিভ থেকে কঠিন। এবং কেউ যদি মনে করে আমি 2টা সিকিউ বা 3টা সিকিউ অ্যান্সার করে পাস চলে যাবে, জীবনেও পাস আসবে না। একটা কোয়েশ্চেন তুমি যতই ভালো লিখো স্যার, যতই বেস্ট লিখো স্যার, তুমি আমাদের কলেজগুলোতে যে কোনো অনেক অ্যাভারেজ তুমি 8 পাবা। 8 মানে A+, 8 মানে তো খারাপ না, 10 এ 8 মানে A+ না। 8 করে পাইলে তুমি বেস্ট স্টুডেন্ট, তুমি 5টা আনসার করলে 5 8 যা 40 40 মানে A+ পাচ্ছ। 6 করে হইলে তুমি ওভাবে সাজাবা স্যার, জানি ফুল অ্যান্সার করতে না পারলে আফসোস করার কোনো কারণ নেই। তুমি আগে কোয়েশ্চেনটা পাওয়ার পরে টার্গেট করবা যে আমি কয়টা কোয়েশ্চেন অ্যান্সার করব। তোমার যদি 4টা কমন পড়ে, হ্যাঁ 4টাই আমি ভালোভাবে অ্যান্সার করব, 4টাতে আমি 8 করে লিখবো, 8 করে পাবো 4 8 যা 32, নট ব্যাড। তুমি 40 অ্যান্সার করে 32 পাচ্ছ, খারাপ না তো। এই প্যাটার্নে চিন্তা করে আগাবা। তোমার সবগুলো কোয়েশ্চেন কমন পড়বে এরকম নাও হইতে পারে স্যার। আর এমসিকিউর ক্ষেত্রে তুমি মাথা খাটাও না কেন? আমি তো অবাক হয়েছি যে কতগুলো সিলি মিস্টেক ভালো ভালো স্টুডেন্টরা করছে। আমি তোমাদেরকে লাস্ট ক্লাসে বলছিলাম যে সেকশন এ তে আমি ডিউটি দিচ্ছি, এর ভেতরে দেখি মারাত্মক এক চিটিং হয়ে গেছে। কিরকম চিটিং দেখি, নাম না বলি, টপার একজন স্টুডেন্ট, সে একটা ইজি এমসিকিউ মিস্টেক করছে। 5 নাম্বার এমসিকিউটা ওইখানে ছিল কোনটা মিডল এয়ার এর পার্ট, টিম্প্যানিক মেমব্রেন ছাড়া বাকি দুইটা, টিম্প্যানিক মেমব্রেন ছাড়া বাকি দুইটা, এটা এক্সটার্নাল এয়ার এর পার্ট 1 and 2। তো সে অ্যান্সার করছে 1 2 3 তিনটাই। ওমা, ওর সারাউন্ডিংস এ যারা বসছিল কি সবগুলা দেখি যে মানে 5 8 D 5 8 D। তো আমি একটার পর খেয়াল করলাম যে মানে ওখানে এক স্টুডেন্ট বলতেছে যে এটা পেন দাও আমাকে। তো সে লিখতেছে, তো এক স্টুডেন্ট বলতেছে 5 জাস্ট এভাবে বলছে, মানে বা কোনো একটা সাইন দিছে এরকম করে 5। তো আস্তে করে পেনটা ফেলেছে, পেনটা তুলতে গিয়ে মাই গড, তোদের সাথে তাল মিলায় চলতে গেলে বিদ্যুৎ হয়ে যাচ্ছি। খেয়াল করছেন না? পরে বিষয়টা ছিল এইটা, তাহলে হাত থেকে হঠাৎ করে ঠুস করে পেনটা এই পেন পড়ে গেছে, পেন তুলতে গিয়ে 2 3 ইঙ্গিত দিয়ে দিচ্ছি ভিতরে। ঠিক আছে, রেখে দাও। এই হচ্ছে অবস্থা। অন্যরকম একটাই আরো বেশি কেয়ারফুল হইতে হবে নেক্সট টাইম থেকে। টেস্ট এক্সামে সিট প্ল্যানিং খালি দেখ কি সিট প্ল্যান দেখ না কি করি স্যার ফার্স্ট পেপার আগে কি গ্যাপ স্যার। এটা একটু ওভারঅল বলি স্যার, ওভারঅল একটু বলি স্যার। শোনো কথা শোনো, ইম্পর্টেন্ট মেসেজ শোনো কথা শোনো স্যার। সিসিপিসি সিএসসি স্টুডেন্ট সবার অফলাইনে